স্বাগত জানাচ্ছি নিউজরুম সংলাপে। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে আছি। আপনারা দেখছেন নিউজ 24। দর্শক, এই অনুষ্ঠানে আমরা সংবাদ এবং সংবাদপত্রের বিশ্লেষণ করে থাকি। যে সংবাদগুলো আজ দিনভর গুরুত্ব পেল বিভিন্ন সংবাদ মাধ্যমে, সেগুলো আপনাদের জানাবো এবং তার বিশ্লেষণ আপনাদের শোনাবো। যে সংবাদপত্র সকালে আপনাদের হাতে পৌঁছাবে তাতে কোন কোন সংবাদ গুরুত্ব পাচ্ছে তা তো আমরা জানাবো, তার বিশ্লেষণ শোনাবো। সংবাদ বিশ্লেষণের জন্য আজ স্টুডিওতে আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি আছেন দুজন। আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব নাজমুল আশরাফ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আলোচনায় যাওয়ার আগে নিউজ 24-এর সবশেষ সংবাদে কোন কোন খবর গুরুত্ব পেল, অর্থাৎ শিরোনাম হলো, সেগুলো এক নজর দেখে নিয়ে যেতে পারে। শত্রুর আক্রমণ মোকাবিলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। আজ সারা দেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচির ডাক রয়েছে, নাশকতা করলে জবাব দেওয়ার হুঁশিয়ারি। বিএনপির বিকল্প শক্তি হিসেবে দাঁড়াতে চায় জাতীয় পার্টি, এটি শুধুই কল্পনা বলছে বিএনপি। জঙ্গি জিয়াকে ধরতে অভিযান অব্যাহত, জঙ্গি নির্মূলে পুনর্বাসন কেন্দ্র স্থাপনের তাগিদ পুলিশ প্রধানের। বরিশালে সুন্দরবনের বনদস্যু নোয়া বাহিনীর 12 সদস্যের আত্মসমর্পণ, অস্ত্র ও গোলাবারুদ জমা। শুনছিলেন নিউজ 24-এর রাতের সংবাদের শিরোনাম। এবারে আমরা দেখে নিতে চাই বাংলাদেশের অন্যান্য টেলিভিশনে কোন কোন সংবাদ গুরুত্ব পেল। পুলিশের গুলিতেই মারা গেছে জঙ্গি মারজান ও সাদ্দাম। গুলিতে আমরা একাধিক গুলির আঘাতের চিহ্ন পাই এবং প্রত্যেকটা গুলি তার একদিক দিয়ে প্রবেশ করে আরেক দিক দিয়ে বের হয়ে যায়। পলি আর্টিজান হামলা তদন্তে বড় ধরনের অগ্রগতি। গুলশান ঘটনায় যেহেতু তারা সম্পৃক্ত ছিল, কাজে আমাদের তো তদন্তে অগ্রগতি অবশ্যই হয়েছে। কারো সাথে যুদ্ধ চায় না বাংলাদেশ, যে কোনো অশুভ শক্তির প্রতিহত করতে প্রস্তুত সশস্ত্র বাহিনী। আন্তর্জাতিক পর্যায়ে একটা সমতার ভিত্তিতে যেন আমাদের সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য তাদের দক্ষতার পরিচয় দিতে পারে, সেটাই আমি সবসময় মনে করি। সমাবেশ করতে না দেওয়ার প্রতিক্রিয়া হবে ভয়াবহ, বিএনপির হুঁশিয়ারি। রোববার সারা দেশে বিক্ষোভ। জেলা সদর এবং মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে এবং ঢাকা মহানগরের থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। ঢাকার বেশিরভাগ মার্কেটে অগ্নি নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা নেই, যন্ত্রপাতির ব্যবহার জানে না ব্যবসায়ীরা। আমাদের মার্কেটে আছে, তবে খুবই কম। প্রত্যেকটা গলিতে দেওয়া আছে, কিন্তু এটা কিভাবে ব্যবহার করা হয় ঠিক সঠিক নির্দেশনা আমাদের নেই। পূরণ হচ্ছে না নারী কর্মীর কোটা, বাতিল হতে পারে সৌদি আরব যাওয়ার 50,000 পুরুষ কর্মীর ভিসা। জোর করে সরকার আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে মহিলা না করে পুরুষ নিবে না। চাপের মধ্যে রাখতে চেষ্টা করছে আমাদেরকে, অন্য কিছু না, যে যাতে করে মহিলা সাপ্লাইটা বন্ধ না হয়ে যায়। সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে সজাগ থাকার নির্দেশ প্রধানমন্ত্রী। নোয়াখালীর স্বর্ণদ্বীপে দেখলেন শীতকালীন মহড়া। মারজান সাদ্দামের মৃত্যুতে গুলশান হামলার তদন্ত বাধাগ্রস্ত হবে না, দাবি আইজিপির। মালদার সীমান্তে জেএমবি সদস্য রিপন গ্রেফতার। ইসলামী ব্যাংকের পর্ষদ রদবদলে সরকারের সম্পৃক্ততা নেই, দাবি অর্থ প্রতিমন্ত্রীর। সতর্ক থাকার পরামর্শ ইব্রাহিম খালেদের। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন রাজনৈতিক মতৈক্য, বললেন রাষ্ট্রপতি। যুদ্ধ চাই না, তবে প্রস্তুত থাকতে হবে সেনাবাহিনীকে প্রধানমন্ত্রী। সমাবেশের অনুমতি না পাওয়ায় কাল বিক্ষোভ, বিএনপি কার্যালয় ঘিরে পুলিশ। জঙ্গিদের মৃত্যুতে তদন্তে ক্ষতি হবে না। রাজস্ব ঘাটতি ছাড়াবে 38,000 কোটি টাকা, মন্তব্য সিপিডির। এবার আত্মসমর্পণ সুন্দরবনের ত্রাস নোয়া বাহিনীর 25 অস্ত্র ও সহস্রাধিক গুলি জমা, মদতদাতাদের শনাক্ত করে কঠোর শাস্তির হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। জলদস্যুদের পাশাপাশি যারা সাহায্য সহযোগিতা করেন
তাদেরকেও বলে দিচ্ছি এই সহযোগিতাটা বন্ধ করবে, দয়া করে। যদি বন্ধ না করেন তাহলে আপনাদের পরিণতি ওই জলদস্যুদের মতোই হবে। যুদ্ধে বিশ্বাসী নয় বাংলাদেশ, তবে প্রতিরক্ষা নিশ্চিতে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রী। কখনো যদি শত্রু দ্বারা আক্রান্ত হই, সেটা মোকাবেলা করার মতো সব রকম প্রস্তুতি আমাদের থাকতে হবে। ঘন কুয়াশায় যান চলাচল ব্যাহত, বাড়ছে সড়ক দুর্ঘটনা। শীত মৌসুমে প্রতিদিন গড়ে প্রাণ যায় 14 জনের, তথ্য গবেষণায়। ব্যাংকিং খাতের জালিয়াতির বিচার না হওয়ায় কমছে না কুঋণ, অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা প্রতিবেদনে জানালো সিপিডি। যিশুর জন্মের 12তম দিন স্মরণে বিশ্বজুড়ে এপিফ্যানি উৎসব। এদিনই পূর্ণতা পায় খ্রিস্ট ধর্মের প্রবর্তকের আগমন বার্তা। এবার তাহলে বিশ্লেষণে যাই। শুরুতে আপনার কাছে যাচ্ছি ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপি আজ সমাবেশ করবে এবং একটি টেলিভিশনে দেখলাম তারা বললেন যে সমাবেশ করতে না দেওয়ার প্রতিক্রিয়া হবে ভয়াবহ। এই ভয়াবহ মানে কি? ভয়াবহ মানে কি সেটা তো সময় বলবে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সমাবেশ করতে দেয়া হচ্ছে না কেন? এই বিষয়টাই তো একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য লজ্জাজনক এবং খুব আশ্চর্যজনকও বটে। বিকজ আপনারা দেখেছেন যে 5ই জানুয়ারি এটা নিয়ে মতভেদ আছে। একটি দল এটাকে গণতন্ত্র রক্ষা দিবস বলছে, আরেকটি দল এটাকে গণতন্ত্র হত্যা দিবস বলছে। তো সরকারি দল যারা এটাকে গণতন্ত্রের বিজয় দিবস বা গণতন্ত্রের রক্ষা দিবস বলছে, যেটাই বলুক, তারা কিন্তু এই নিয়ে মোটামুটি 3টা সভা তারা করে ফেলেছে। 2টো এই বিষয়ে করেছে, আরেকটি ছাত্র লীগের একটা সমাবেশ ছিল এবং শান্তিপূর্ণভাবে হয়েছে, কোনো অনুমতি পেতেও কোনো অসুবিধা হয়নি এবং তারা সভাগুলো সমাপ্ত করেছে। যে বিএনপির সভা কথা আসলো, তখন দেখা যাচ্ছে যে বিএনপিকে তারা অনুমতি দিচ্ছে না এবং তারপরে যে জেলায় জেলায় যে সমাবেশটা করার কথা ছিল বিএনপির, সেখানে 16টি জেলায় বাধা দেওয়া হয়েছে। প্রায় 100 জন আহত হয়েছে পুলিশ এবং ছাত্রলীগ যুবলীগের ছেলেদের হাতে। 15 জনকে আটক করা হয়েছে। অথচ ছাত্রলীগ যুবলীগ থেকে যারা আক্রমণটা চালিয়েছে বা এই ধরনের সংঘর্ষের দিকে নিয়ে গেছে বিষয়টিকে, তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তো এটা এক ধরনের ইমপ্রেশন দেয় যে সরকার যেন ইচ্ছাকৃতভাবে একটি শান্ত পরিস্থিতিকে অশান্ত করবার এক ধরনের চেষ্টা আমরা দেখি। এবং যখন নির্বাচন নিয়ে কথা হচ্ছে এবং যদি কনস্টিটিউশন অনুযায়ী আমরা ধরি, তাহলে দেখবেন যে আর কিন্তু 2 বছরও পুরোপুরি নেই, কারণ 2018 শেষে নির্বাচন হতে হবে। তো সেরকম একটা অবস্থা আমরা দেখছি যে সরকারি দলের নেতা কর্মী থেকে শুরু করে সবাই ভোট চেয়ে বেড়াচ্ছেন। এমনকি জাতীয় পার্টির যিনি প্রধান হোসেন মোহাম্মদ এরশাদ, তিনিও 300 আসনের প্রার্থী দেবার জন্য ভোট চাচ্ছেন। এমন একটা অবস্থায় বিএনপিকে একটা সাধারণ সমাবেশ পর্যন্ত করতে দেয়া হচ্ছে না, ভোট চাওয়া তো অনেক দূরের কথা। অথচ একই সঙ্গে আবার এটাও বলা হচ্ছে যে বিএনপি নাশকতা করে, বিএনপি বিক্ষোভ করে, বিএনপি এমন কিছু করে যাতে পরিস্থিতি অশান্ত হয়ে যায়। কিন্তু সার্বিক বিষয়টা যদি আপনি লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে বিএনপিকে এমনভাবে ঠেলে দেওয়া হয় যে এটা ছাড়া বিএনপির আর কোনো রাস্তা থাকে না। কারণ সমাবেশ যদি করতে দিত, তাহলে বিএনপি নিয়মতান্ত্রিকভাবে সমাবেশ করে আসতে পারতো। কি হতো? সবচেয়ে বড় ক্ষতি কি হতো? জনসমাবেশ হতো, জনসমাগম হতো, বিএনপি তার বক্তব্য বলতো। সেটা জনগণ গ্রহণ করবে কি করবে না, সেটা তো জনগণের ব্যাপার। ডক্টর হাসান মাহমুদ একটি বলেছেন, তিনি বলেছেন যে বিএনপিকে সমাবেশ দিলে তারা ঢাকায় অরাজকতা করত। বিএনপি অরাজকতা করতো কি করতো না, সেটা তো অনুমতি দেওয়ার পরে বোঝা যেত। এর আগেও যখন লাস্ট সমাবেশের অনুমতি লাস্ট টাইম চেয়েছিল বিএনপি, তখনও দেখা গেছে অদ্ভুত সব শর্ত, 22টি শর্ত দিয়ে তাদেরকে, 22টি বা 23টি, তাও আবার আধা ঘন্টা আগে তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে। তো এটা এক ধরনের বিএনপির সঙ্গে তো মশকরা বলবো আমি, এটা এক ধরনের মশকরা যে আধা ঘন্টা আগে আপনি পারমিশন দিচ্ছেন কিন্তু লিমিটেড মাইক, 4 জনের বেশি যেতে পারবে না, অদ্ভুত অদ্ভুত শর্ত। কিন্তু আপনারা যখন সমাবেশ করছেন তখন কিন্তু আর কোনো শর্ত প্রয়োগ হচ্ছে না। অনুমতি দিলে আপনি বলছেন মশকরা, অনুমতি না দিলে কি বলবেন এক সপ্তাহে? অনুমতি না দিলে কি হবে সেটা তো বিএনপি দলীয় ভাবে বলেই দিয়েছে যে সেটার জবাব বিএনপি দেবে। জি আশরাফ ভাই, আপনার কাছে যাচ্ছি। উনি বলছেন যে সরকার ইচ্ছে করেই যেন শান্ত পরিস্থিতিকে অশান্ত করতে চাচ্ছে, গুরুতর অভিযোগ। রুমিন ফারহানা, কি বলবেন আপনি? না, সেটা তিনি সরকারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন, সরকার নিশ্চয়ই সেটা জবাব দেবে। আমি হয়তো যে বিষয়টি নিয়ে তিনি বলছিলেন সেই বিষয়ে যদি যোগ করতে চাই, বিএনপি যেহেতু একটি বৈধ রাজনৈতিক দল, সারা দেশে তাদের
কর্মী আছে, নেতা আছে, সমর্থক আছে, এক সময় অনেক বেশি ছিল, এখন কতটুকু আছে এটা আমরা জানি না। নির্বাচন হলে পরে সেটা জানা যাবে। গত নির্বাচনে যেহেতু যায়নি, সেই নির্বাচন পর্যন্ত আমরা বিএনপির সপক্ষের সমর্থনটা জানি না। বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনগুলোতে আমরা বিএনপির অবস্থানটা দেখেছি, বেশ ভালোই। সবশেষ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে দেখেছি অনেক ভোট তারা পেয়েছে। কিন্তু যেহেতু এটি নিষিদ্ধ কোনো দল না, যেহেতু সাংবিধানিক অধিকার আছে তার সভা সমাবেশ সহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালন করার, সেটি তো বিএনপিকে করতে দিতে হবে। এখন সরকার কেন করতে দিচ্ছে না তার জবাব সরকার দিতে পারবে। এই বিষয়ে আজকে আমি আসার আগে দেখছিলাম স্বাস্থ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের বেশ বড় নেতা মোহাম্মদ নাসিম বলেছেন যে বিএনপিকে সমাবেশ করতে দেয়া না দেয়া এটা পুলিশের ব্যাপার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপার, এটি একটি নিরাপত্তার বিষয়। সেখানে সরকারের কোনো ভূমিকা নাই, সরকারের কোনো হস্তক্ষেপ নাই, সরকারের ব্যাপারে কিছু করেনি, ভালো কথা। এখন পুলিশ কতটা নিজে নিজে সিদ্ধান্ত নেয় আর কতটা সরকার দ্বারা প্রভাবিত বা নির্দেশিত হয়ে সিদ্ধান্ত নেয়, বাংলাদেশে এই বাস্তবতা আমরা জানি। কিন্তু পুলিশ যদি সত্যি নিরাপত্তাজনিত কোনো কারণে সমাবেশে অনুমতি না দিয়ে থাকে, তাহলে পুলিশের উচিত সেই তথ্যটুকু জনসম্মুখে হাজির করা যে বিএনপি সমাবেশ করতে চেয়েছে, আমাদের কাছে অনুমতি চেয়েছে, কিন্তু আমরা তদন্ত করে দেখেছি, আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে, প্রমাণ আছে, এই বিএনপিকে সমাবেশ করতে দিলে এখানে অরাজকতা হবে, এখানে হানাহানি হবে, শান্তি বিঘ্নিত হবে এবং সামগ্রিকভাবে পরিস্থিতি খুব খারাপ হবে। তো ফলে একটি দলের একটি সমাবেশ করতে দিয়ে আমি কেন 2 কোটি মানুষের ঢাকা শহরকে অশান্ত করব, যার প্রভাব আবার সারা দেশে পড়বে 16 কোটি মানুষের উপরে, কিন্তু সেটি যতক্ষণ না বলছে অনুমতি দেওয়া যাবে না, দিলাম না, এবং সরকার কোনো দায় নিচ্ছে না, পুলিশ বলছে দেওয়া যাচ্ছে না, এতে করে কিন্তু মানুষ কনভিন্সড না যে কি কারণে তাদেরকে করতে দেওয়া হচ্ছে না। আবার বিএনপি অতীতে বিভিন্ন সময় সভা সমাবেশের নামে অনেক রকমের আইন শৃঙ্খলাজনিত ঘটনা ঘটিয়েছে, পরিস্থিতি তৈরি করেছে, মানুষের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে, স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হয়েছে এবং আন্দোলন নামে আরো অনেক কিছু হয়েছে। সেগুলো কথা প্রায়ই সরকার পক্ষ থেকে বলার চেষ্টা করে যে বিএনপি তো কর্মসূচির নামে এই করে সেই করে। যখন সেই করেছে কর্মসূচির নামে তখন কিন্তু সরকার ব্যবস্থাও নিয়েছে, কিন্তু একটি কর্মসূচি পালন করার আগেই তো আমি বলতে পারবো না যে ওই সমাবেশকে কেন্দ্র করে তারা কি কি করতে পারে। একমাত্র গোয়েন্দা তথ্যই বলতে পারবে যে এই তথ্য আমাদের কাছে আছে, সেই কারণে আমরা করতে দিলাম না। সেই তথ্য না পাওয়া পর্যন্ত আমি একজন নাগরিক হিসাবে আমি কনভিন্স না কেন বিএনপিকে সমাবেশ করতে দেওয়া হবে না। জি, তাহলে এখন এই যে বিএনপি বলছে সমাবেশ করতে না দেওয়ার প্রতিক্রিয়াটি হবে ভয়াবহ, তাহলে ভয়াবহ শব্দ দিয়ে আপনি কি বুঝছেন? আমি এটাকে মোটেও ভয়াবহ মনে করছি না, কারণ বিএনপির গত 7.5 বছরের যে রাজনীতি, মাঠের যে রাজনীতি, বিএনপিকে অনেক কিছু করতে দেয়া হচ্ছে না, আবার বিএনপি অনেক কিছু করতে পারছে না বা করতে চাচ্ছে না, অথবা করতে গিয়ে খারাপ কিছু করেছে, এ সব মিলিয়ে বিএনপির ওই বাস্তবতা, ওই শক্তি, ওই সাহস, ওই নেতৃত্ব, ওই অঙ্গীকার দলের প্রতি নাই যে ভয়াবহ পরিস্থিতি তারা তৈরি করতে পারে। আর এই সরকার বিএনপি সহ আরো বহু শক্তিকে যেভাবে নিয়ন্ত্রণে রেখেছে, সরকার কোনোভাবেই ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে দেবে না। জি, আমি শঙ্কিত না ভয়াবহ পরিস্থিতির হুমকি শুনে। রবিন ফারহানা কি বলবেন? বিএনপির সেই বাস্তবতা নেই, ভয়াবহ মুখে বললেও ভয়াবহ করার বাস্তবতা না। দেখুন, এখন আওয়ামী লীগের এই কথাটি আমাদের মানতে হবে যে স্বাধীনতা উত্তর এখন আওয়ামী লীগ যে অবস্থায় আছে, বাংলাদেশে কোনো দল কখনোই এতটা নিষ্কণ্টকভাবে রাজনীতি করেনি। এমনকি 72 থেকে 75ও কিন্তু জাসদের উপদ্রব আমরা দেখেছি। তারপরে আমরা দেখেছি যে 90-এর পর থেকে বিএনপির সময় আওয়ামী লীগের সময় বিএনপি একটা শক্তিশালী বিরোধী দল হিসেবে ছিল। কিন্তু এখন রাজনীতিটা এমন একটা অবস্থায় গেছে, দমন পীড়ন, নির্যাতন, কারা, মিথ্যা মামলা সমস্ত কিছু দিয়ে এবং এমনভাবে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে দলীয়করণ করে এমন একটা অবস্থায় নিয়ে গেছে যে তারা প্রত্যেকেই রাজনৈতিক মামলাগুলোকে বলেন বা রাজনৈতিক নেতাকর্মীকে বলেন বা রাজনৈতিক কর্মসূচিগুলোকে বলেন, সেগুলোকে দমন করার নিজেদের এক ধরনের পেশাগত দায়িত্বের মধ্যে নিয়ে ফেলেছে। অর্থাৎ গন্ডগোল হলেও তারা দমন পীড়ন চালাবে, গন্ডগোল না হলেও তারা একই কায়দায় দমন পীড়ন করবে। তো সুতরাং এরকম একটা অবস্থায় বিরোধী দলের এক্সিস্ট করাটাই একটা বিরাট প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেছে। তো সেরকম অবস্থায় যে বিএনপি এখনো ভেঙে টুকরো হয়নি, সেটাই একটা বিরাট ব্যাপার। তবে যেটা নাজমুল আশরাফ ভাই বলছিলেন যে এরকম একটা অবস্থায় সরকারের এই চাপের মধ্যে থেকে ভয়াবহ বলতে আর কতটাই বা
ভয়াবহ বিএনপি করতে পারে। মানে এখন তো আর আসলে সেভাবে রাস্তায় নেমে গিয়ে তাহলে সরাসরি গুলির মুখে পড়তে হবে, কারণ এখন পুলিশ কিন্তু আর টিয়ার গ্যাস বা ধরেন রাবার বুলেট এটা ব্যবহার করে না বা পায়ে গুলি করে না, সরাসরি বুকে করে দেয়। তো এখন যদি মানে প্রমাণ সাপেক্ষে বলছেন না অভিযোগ করছেন? না, বিএনপির অলরেডি বিএনপির দল থেকেই বলা হয়েছে এবং তার লিস্টও তারা দিয়েছে যে কতজন নেতাকর্মীকে এভাবে মারা হয়েছে এবং কতজনকে গুম করা হয়েছে, এটা লিস্ট বিএনপি আছে বিএনপির কাছে। তো সুতরাং এরকম একটা অবস্থায় বিএনপি যে একত্রিত হয়ে আছে এবং এখনো দলটি ভেঙে যায়নি, এটা একটা বিরাট শক্তি বিএনপি। তো সেই অবস্থায় বিএনপি যতটুকু পারে ততটুকু তারা প্রতিবাদ করবে। বিক্ষোভ কালকে ডেকেছে, সেটা কালকেই দেখা যাবে যে কিভাবে তারা সেটা দমন করে। নাকি দলের প্রতি আনুগত্যের কিছুটা অভাব, যেটি আশরাফ ভাই বলছিলেন? আমি আসলে সেটা আমি একমত নই এই কারণেই যে আনুগত্যের যদি অভাব থাকতো তাহলে কিন্তু এতদিন এই অবস্থায় দলটা টিকে থাকতে পারতো না। শুধুমাত্র আনুগত্যটুকু আছে বলেই কিন্তু দলটি এত ঝড়ঝাপটার পরেও টিকে আছে এবং রাজনীতি করে যাচ্ছে। কি বলবেন, আনুগত্য আছে? না, আমার শব্দটা ছিল অঙ্গীকার। অঙ্গীকার, হ্যাঁ। আনুগত্য নিশ্চয়ই দলের শীর্ষ নেত্রী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাদের প্রতি নিশ্চয়ই মাঠের কর্মীদের আনুগত্য আছে, আবার অনেক ক্ষেত্রে তার ব্যত্যয় আমরা দেখি। কিন্তু অঙ্গীকার যে আমি এই রাজনৈতিক দলটি করি, আমি এই দলের আদর্শে বিশ্বাসী, এই দলের জন্য আমি জীবন দেব, এই দলের জন্য আমি অনেক ত্যাগ স্বীকার করব, এই দলের জন্য আমি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করব, ওরকম কর্মীর সংখ্যা বিএনপিতে খুব কম। যার কারণে আমরা কিন্তু যখন কর্মসূচি ঘোষণা করা হয় মাঠে ঘাটে ওরকম উপস্থিতি আমরা দেখি না। আবার যারা নামেন তাদের আবার অনেকে অনেক রকমের নাশকতা করেন, তখন আবার সরকার বা পুলিশকে সুযোগ করে দেওয়া হয় আরো বেশি নির্যাতন করার জন্য, সেগুলো আছে। ফলে ওই অঙ্গীকারের জায়গার ঘাটতি আছে। এখন আমি মাঠের কর্মীর কথা কেন বলবো? জি, আসবো, একটা বিরতি নিব। এক বাক্যে অঙ্গীকার কি কম বিএনপি নেতা? আমার অঙ্গীকারের বক্তব্য শেষ হয়নি, কিন্তু আমি সেটা মনে করি না। আমরা একটা বিরতিতে যাচ্ছি। আমাদের সঙ্গে সংবাদ বিশ্লেষণের জন্য আছেন সিনিয়র সাংবাদিক জনাব নাজবুল আশরাফ এবং আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা। দর্শক, আপনারাও থাকুন আমাদের সঙ্গে বিশ্লেষণের জন্য। আবারও স্বাগত জানাচ্ছি নিউজরুম সংলাপে। সংবাদ বিশ্লেষণের জন্য আজ আমাদের অতিথি সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা এবং সিনিয়র সাংবাদিক জনাব নাজমুল আশরাফ। আশরাফ ভাই, আপনার কথা শেষ হয়নি তখন। অঙ্গীকারের ঘাটতি নিশ্চয়ই আছে। এটা শুধু মাঠ পর্যায়ে কেন, বিএনপির শীর্ষ পর্যায়ে নেতাদের মধ্যে আমরা এই অঙ্গীকারের ঘাটতি দিচ্ছি। বিএনপি যখনই সংকটে পড়ে, বা সংকটে এখনো আছে, এর চেয়ে বড় বড় সংকটে যখন পড়েছে এবং সরকারকে মোকাবেলা করা অথবা দলের ভিতরকার সংকট অথবা সামগ্রিকভাবে দেশের সংকট, ওই সময়গুলোতে কিন্তু আমরা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃত্বে যারা আছেন তাদের সঠিক ভূমিকা পালন করতে দেখি নাই। অনেককে মাঠেও দেখা যায় না, অনেককে কর্মসূচিতেও দেখা যায় না, এবং কেউ কেউ আছেন হয়তো ঘরে বসে দু চারটা কথা বলেন, টকশোতে যান, কথা বলেন, অথবা বিভিন্ন ঘরোয়া অনুষ্ঠানে কথা বলেন। কিন্তু বিএনপির যে টুকু শক্তি, সেটার আমার তো মনে হয় না 10-15% বেশি কাজে লাগছে বিএনপির জন্য। তো সেই জায়গায় অঙ্গীকার ঘাটতি তো নিশ্চয়ই আছে। আর বিএনপির সব অভিযোগকে যদি সত্য ধরে নেই, একটি রাজনৈতিক দল হিসাবে যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে সাহসের সাথে নিজের রাজনীতি এগিয়ে নিয়ে জনগণকে সম্পৃক্ত করে তাদের সমর্থন নিয়ে এগিয়ে যাওয়া, নির্বাচনে জিতে সরকার গঠন করা হলো একটি রাজনৈতিক দলের কাজ। কিন্তু সেই জায়গায় তাদেরকে একটুখানি বাধা দেখলে আমরা দেখি কারো খবর থাকে না। তো সেখানে অঙ্গীকারটা কোথায়? আর দলের ভেতরে শীর্ষ পর্যায়ের অনেক নেতা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে কিন্তু ভেতরেই সমালোচিত হয়েছেন, বাইরে তো বটেই। তো সেখানে অঙ্গীকারের ঘাটতি আছে না? সুবিধাবাদী লোক আছে অনেক, দলের জন্য একেবারে নিবেদিত। আপনি শীর্ষ পর্যায় থেকে যদি গণেন, স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান বা অন্যান্য কেন্দ্রীয় কমিটিতে, যখন ক্ষমতায় থাকে বিএনপির লোকের অভাব নাই, চতুর্দিকে দেখা যায়, মাঠে ঘাটে, গণমাধ্যমে, অনুষ্ঠানে। কিন্তু যখন বিএনপি ক্ষমতায় থাকে না বা বিরোধী দলে থেকে বেকায়দায় থাকে, বিপদে থাকে, সংকটে থাকে, তখন কিন্তু সব দেখি আমরা ইঁদুরের গর্তে লুকানো থাকে। হাতে গোনা কিছু মানুষকে আমরা সক্রিয় দেখি, মাঠে হোক আর ঘরেই হোক। তো সেখানে অঙ্গীকারের ঘাটতি নেই আপনি কি করে বলবেন? জি, আশরাফ ভাই বললেন যখন বিএনপি ক্ষমতায় থাকে না, অনেকে ইঁদুরের গর্তে থাকে।
আমি যদি এটাকে উল্টো করে বলি যে আওয়ামী লীগ এখন ক্ষমতায় আছে বলে এখন গাছের পাতাও বলে তাই আওয়ামী লীগ করে, তো সুতরাং যেই দল যখন ক্ষমতায় থাকে তখন সুবিধাভোগী। একটা অসুবিধা আছে, আওয়ামী লীগ 21 বছর ক্ষমতার বাইরে থেকে তারপর আবার এসে ক্ষমতায় গেছে, তারা কিন্তু বিপদেও নিজের শক্তিমত্তা দেখিয়েছে। 21 বছর পরও যে বিরোধী দলে ছিল এক দফার মাঝখানে, তারা কিন্তু মাঠে শতভাগ শক্তি নিয়ে আমি আসছি, আমি এই সবগুলো কথাই আসছি। দীর্ঘ সময় আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল, কথাটি সত্য। দীর্ঘ সময় কি এখন বিএনপি ক্ষমতার বাইরে নেই? বিএনপিরও তো 10 বছর হয়ে গেছে, কিন্তু সেই সময় যে রাজনীতি আমরা দেখেছি, আজকের রাজনীতি কি তাই? সেই সময় কি দলীয়করণ এভাবে হয়েছিল প্রশাসনের মধ্যে? সেই সময় কি পুলিশ লীগ, বিজিবি লীগ, র্যাব লীগ এভাবে লিগে পরিণত হয়েছিল? বা সেই সময় যে ক্ষমতাসীন দল ছিল সেই দলের অঙ্গ সংগঠনে পরিণত হয়েছিল? তেমনটি কিন্তু আমরা দেখিনি। কিন্তু এই আমলে আমরা দেখেছি, এই 10 বছরে আমরা দেখেছি, 8 বছরে আমরা দেখেছি কিভাবে প্রশাসনের লোক থেকে শুরু করে, আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে একজন রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার লোকজন যেভাবে দলীয় বক্তব্য দেয়, তখন এমনিতেই এক ধরনের ত্রাস তৈরি হয়ে যায়, এমনি জনমনে এক ধরনের ভীতির সঞ্চার হয়ে যায়। এরকম তো আসলে সেই সময়, সেই 21 বছর ক্ষমতায় ছিল না আওয়ামী লীগ, সেই সময় রাজনীতিটা কিন্তু এরকম ছিল না। কারণ সেই সময় আমার পরিবারের লোকও রাজনীতিতে ছিল, অলিয়াদ সাহেবও তখন সক্রিয় রাজনীতিবিদ ছিলেন। আমরা তাকে সসম্মানে দেখেছি জেলে নিয়ে যেতে, সসম্মানে তিনি ফিরে এসছেন। উনি হাপিস হয়ে যাবেন, গুম হয়ে যাবেন, উনি নাই হয়ে যাবেন, ওনাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয় দিয়ে নিয়ে যাবে এবং পরে আমার মায়ের কাছে সেটা অস্বীকার করা হবে। এগুলো আমাদের কাছে তখন অচিন্তনীয়, অকল্পনীয় ব্যাপার ছিল। কিন্তু সেই অচিন্তনীয়, অকল্পনীয় ব্যাপারগুলো কি ঘটছে না একটির পর একটি? আমরা তো সিনিয়র নেতাদেরকে দেখছি নাই হয়ে যেতে, চৌধুরী আলমকে দেখেছি আমরা, ইলিয়াস আলীকে দেখেছি আমরা, এরকম আর তৃণমূলে তো আরো অনেক আছে। তো সুতরাং রাজনীতিটাই তো বদলে গেছে, রাজনীতিটা তো আর ঠিক রাজনীতির মতো নেই। ইট হ্যাজ বিকাম ভেরি ডিফিকাল্ট ফর পিপল টু ডু পলিটিক্স। তো এরকম একটা অবস্থায় যে 10 বছর ধরে বিএনপি একটা দল আছে, যেটা আমি বারবার বলছি, এটাই বিএনপির অনেক বড় সফলতা। আর নির্বাচনের কথা হচ্ছিল, তো নির্বাচন কি বাংলাদেশে আছে? এটা নিয়ে আমরা দীর্ঘদিন আলাপ করেছি যে 2014 সালের পর থেকে তো আসলে নির্বাচন বিষয়টি আর ঠিক নির্বাচনের জায়গায় নেই। মানুষ ভোট দেওয়া ভুলে গেছে, সাধারণ মানুষের হাতে আর ভোটটি নেই, এবং তার ফলে যেটা হয়েছে যে এক ধরনের জবাবদিহিতাহীন সরকার তৈরি হয়েছে। এবং জবাবদিহিতা একটা বড় বালাই। জবাবদিহিতাহীন অবস্থা যখন থাকে, বা আপনাকে যখন কোনো কিছুর জন্য অ্যাকাউন্টেবিলিটি না থাকে, জবাব যদি দিতে না হয়, তখন কিন্তু স্বেচ্ছাচারিতা বা যা ইচ্ছা তাই করবার এক ধরনের প্রবণতা তৈরি হয়, এবং রাষ্ট্র ঠিক সেদিকেই এখন যাচ্ছে। তো এখন যেহেতু জবাবদিহিতার কোনো ব্যাপার নেই, সরকার মনে করছে যে যা খুশি তাই করা যায় এবং যা খুশি তাই করে পার পেয়ে যাওয়া যায়। এবং এটাকেই যদি আপনি মনে করেন যে এটা আওয়ামী লীগের শক্তি, তাহলে আমি বলবো এটা ভুল। যেহেতু রাষ্ট্রের সকল যন্ত্র এখন আওয়ামী লীগের পক্ষে কাজ করছে এবং নিবেদিত প্রাণ হয়ে কাজ করছে, এবং যে যার যার স্বার্থের জায়গাটি থেকে এখন আওয়ামী লীগের হয়ে কাজ করছে, সুতরাং আওয়ামী লীগ মনে করতে পারে যে তারা খুব শক্তিশালী একটি সংগঠন। আজকে যদি একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইনক্লুসিভ ইলেকশন হয়, সেই ইলেকশনে যদি আওয়ামী লীগ ক্ষমতায় না আসে, তখনই কিন্তু বোঝা যাবে যে আওয়ামী লীগের আসলে সাংগঠনিক শক্তিটি কতখানি। এবং বিএনপি হচ্ছে কর্মীর চেয়ে অনেক বেশি সমর্থকের দল, এটা কিন্তু বিএনপি কখনো অস্বীকার করে না। আজকে আপনি একটা ভোটের আয়োজন করেন, যে কারণে সরকার বিএনপিকে একটা সমাবেশ করতে দিতেও ভয় পায়, মুখে কিন্তু বলছে বিএনপি নাই হয়ে গেছে, বিএনপি চলে গেছে, বিএনপি বলতে এখন আর কিছু নাই। কিন্তু আপনি মজার বিষয় যেটা লক্ষ্য করবেন যে একেবারে সরকারের সর্বোচ্চ মহল থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যন্ত কর্মীর যে বক্তব্য, তার যদি তারা 30 মিনিট বক্তব্য, তার 20 মিনিট থেকে 25 মিনিটে তারা বিএনপির উপর বক্তব্য দেয়। যেই দলটিকে তারা একেবারে নাই বলে অস্বীকার করছে, উড়িয়ে দিচ্ছে, সেই দলটির উপরেই তারা বক্তব্য দেয়। এবং আজকে যদি একটি ইলেকশন দেন, তখনই পরিষ্কার বোঝা যাবে যে আসলে ভোটগুলো কোথায় যায়। দুটো দলেরই কিন্তু মিনিমাম 30 থেকে 35 ভাগ কোর ভোট আছে, যেটা অন্য কোথাও যাবে না। কিন্তু সুইং ভোট যেটা, সেটা কিন্তু আসলে নির্ধারণ করে যে সত্যিকারে কোন দলটি ক্ষমতায় যাবে। এবং এই সমর্থক, এই যে সুইং ভোট, এরা কিন্তু কখনো জান বাজি রেখে রাস্তায় নামবে না, এরা কিন্তু কখনো পুলিশের সামনে বুক পেতে দেবে না গুলি খাওয়ার জন্য, কিন্তু এরাই নির্ধারণ করে যে কোন দলটি বা কোন পার্টিটি পরবর্তীতে সরকার গঠন করবে। 30 ভাগ যারা আছে তারা তো কিছু করছে বলে মনে হচ্ছে। 30 ভাগ যারা আছে তার বিরাট একটা অংশকে জেলে রাখা হয়েছে, তাদের উপরে যে ধরনের দমন পীড়ন, তারা তো ঘরেই থাকতে পারে না। তারা তো, আপনি দেখেন, একটা গণতান্ত্রিক রাষ্ট্র বলে দাবি করছেন আপনারা, এখানে সংবিধানে যে অধিকারগুলো আছে সেই ন্যূনতম অধিকারগুলো তো চর্চা করতে পারছে না।
একটা সমাবেশ আপনারা যেটি কথা দিয়ে আপনারা শুরু করেছিলেন, এই সমাবেশটি পর্যন্ত বিএনপিকে করতে দেওয়া হয় না। তো এরকম একটা অবস্থায় নিয়মতান্ত্রিক রাজনীতি তো করা সম্ভব না। তাহলে কি বিএনপি এখন লাঠি সোঁটা নিয়ে মাঠে নামবে? আপনারা কি সেটা চান? মানে সেটা করতে বলেন সরকার আসলে কি চায়? সরকার একদিকে বিএনপিকে নিয়মতান্ত্রিক পথে রাজনীতি করতে দিচ্ছে না, বা বিরোধী দলকে নিয়মতান্ত্রিক পথে রাজনীতি করতে দিচ্ছে না, অন্যদিকে সরকার বলছে যে তারা গণতন্ত্রের চর্চা করে, অন্যদিকে সরকার বলছে এটা গণতান্ত্রিক রাষ্ট্র। তো আসলে সরকার কি চায়? যদি এর নিয়মতান্ত্রিক পথে করতে না দেন, তাহলে তো বিএনপির আসলে সত্যিকার অর্থে লাঠি সোঁটা নিয়ে পথে নামা ছাড়া বিএনপির শক্তি প্রদর্শনের জন্য আর কোনো রাস্তা থাকে না। জি, লাঠি সোঁটা নিয়ে পথে নামা ছাড়া বিএনপির। আচ্ছা, লাঠি সোঁটার জায়গায় আসার আগে একটা চমৎকার কথা বলেছেন যে রাজনীতি বদলে গেছে। না, উনি বলছেন যে পরিস্থিতি এখন এমন, দিস ইজ ভেরি ডিফিকাল্ট টু ডু পলিটিক্স। এটা কিন্তু জিয়া রহমানেরই ঘোষণা ছিল যে পলিটিক্সকে তিনি ডিফিকাল্ট করবেন, হয়তো আওয়ামী লীগ সেই কাজটাই করছে। কিন্তু আচ্ছা, উনি যেটা বলছিলেন যে এখন বিভিন্ন বাহিনী, সরকার, প্রশাসন সবই হচ্ছে ক্ষমতাসীনদের, সরকারি দলের ইত্যাদি ইত্যাদি। কিন্তু ওই যে ৭৫-এর পট পরিবর্তনের পরে যে ২১ বছরের প্রসঙ্গ আপনি এনেছিলেন, তখন প্রথমে জিয়া রহমানের শাসন, পরে এরশাদের শাসন, ওই সময় কিন্তু বাহিনী দখল না, গোটা রাষ্ট্রই দখল করা হয়েছিল। রাষ্ট্রের চরিত্র, বৈশিষ্ট্য সবকিছুই বদলে দেওয়া হয়েছিল। সংবিধান থেকে শুরু করে মানে একটা রাষ্ট্রের যতগুলো অর্গানস আছে সবকিছুই কিন্তু নিয়ন্ত্রণে ছিল। সো যদি বলেন যে গণতান্ত্রিক সরকার কিভাবে সবকিছু নিয়ন্ত্রণ করে, তার কতটুকু গণতান্ত্রিক, কতটুকু অগণতান্ত্রিক সেই বিতর্ক যদি বাদও দেই, কিন্তু ওই ২১ বছরের সাথে যদি আপনি তুলনা করতে যান, তখন কোনো বাহিনী না, গোটা রাষ্ট্রটাই দখলে ছিল মানুষের। আচ্ছা, সেটা বাদ দেন। আপনি যেটা বলছিলেন যে এখন জবাবদিহিতার ব্যাপার নাই, হ্যাঁ, যদি গত নির্বাচনে বিএনপি অংশ নিত, যদি বিএনপি সংসদে থাকতো, তাহলে কিন্তু একটা শক্তিশালী বিরোধী দল থাকলে সংসদে জবাবদিহিতার একটা চর্চা হতো। সেটি বিএনপি নির্বাচনে না যাওয়ার কারণে হয়নি। যে বিরোধী দলটি আছে এটা আমরা সবাই জানি, এটা সরকারপন্থী বা অর্ধেক সরকারে থাকা বিরোধী দল, গৃহপালিত বিরোধী দল, যাই বলেন না কেন, ফলে তারা ওরকম বিরোধী দলের ভূমিকা পালন করছে না। আবার নিশ্চয়ই বিরোধী দলের ভূমিকা পালন করা বলতে সংসদে অরাজক পরিস্থিতি তৈরি করা, সবকিছুই মানি না, মানব না বলা, এবং সরকারের কোনো ভালো কাজ চোখে না দেখা, সবই খারাপ দেখা, ওরকম বিরোধিতাও কিন্তু গঠনমূলক উপকারী বিরোধিতা না। বাট একটা জবাবদিহিতার জায়গা কিন্তু চাপে থাকতো সরকার যদি সংসদে বিএনপির মতো একটি দল থাকতো। আচ্ছা, সরকারে নাই, সংসদে নাই, কিন্তু বাইরে তো আছে, মাঠে ঘাটে আছে, সেখানে তারা সভা সমাবেশ করতে পারেন না, কিন্তু সরকারের বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তারা কথা বলছেন। ঘরোয়া অনুষ্ঠানে হোক, গণমাধ্যমে হোক, ছোটখাটো অনুষ্ঠানে হোক, সেগুলো ওরা বলছেন। কিন্তু সরকার জবাবদিহিতার কাজটি বিএনপি না থাকার কারণে করতে পারছে না বা করছে না। কিন্তু এই জবাবদিহিতা, আর যে বিরোধী দলটি আছে তাদের করার সামর্থ্য নাই বা ইচ্ছাও নাই বা সুযোগও নাই, কিন্তু জবাবদিহিতার কাজটা কিন্তু বাংলাদেশে দুটো পক্ষ করে থাকে, একটি হচ্ছে গণমাধ্যম, আর একটি হচ্ছে সুশীল সমাজ। আপনি দেখেন গত ৭ বছর বা ৮ বছরের এই সরকারের দুটো আমল যে যাচ্ছে, সরকারের যা কিছু সমালোচনা করা বা জবাবদিহিতার জায়গাগুলো, সেগুলো কিন্তু গণমাধ্যম আর সুশীল সমাজ করে যাচ্ছে। মানে বিএনপির মতো একটি শক্তিশালী বিরোধী দলের কাজটা এই দুটো পক্ষ করে যাচ্ছে বলে এখনো তারা জবাবদিহিতা করতে বাধ্য হচ্ছে। সেটুকু না থাকলে তাহলে অবস্থাটা আরো অনেক বেশি খারাপ হতে পারতো আর কি। আর আপনি প্রসঙ্গ কি বলছিলেন? রাজনীতি বদলে গেছে। হ্যাঁ, রাজনীতি তো বদলাই, রাজনীতি বদলাবে। এখন আমরা এক ধরনের গণতান্ত্রিক চর্চা দেখছি, তারপরে ওই ২১ বছর সামরিক বেসামরিক মিলিয়ে আমরা এক ধরনের গণতান্ত্রিক চর্চা দেখেছি, আমরা 1/11-এর সময় এক ধরনের চর্চা দেখেছি। তো এগুলোর মধ্য দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু গণতন্ত্র, গণতন্ত্রের চর্চা, গণতন্ত্রের মানুষের অংশগ্রহণ, সব দলের অংশগ্রহণে নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, তার মাধ্যমে কোনো একটি দল বা ব্যক্তিবর্গ ক্ষমতায় আসবেন, দেশ চালাবেন, এই সব কিছুর লক্ষ্য উদ্দেশ্য কি? দেশটিকে ভালোভাবে চলতে দেওয়া, মানুষের অধিকার রক্ষা করা, দেশের উন্নতি করা, এবং শান্তিতে মানুষ যাতে থাকতে পারে, চলতে পারে, কাজ করতে পারে, খেতে পারে, ঘুমাতে পারে, সব কিছু করতে পারে, সেটা নিশ্চিত করা। আমরা তো গত ৮ বছর হয়তো আন্দোলন সেরকম দেখি নেই, কিছু কিছু নাশকতামূলক আন্দোলন দেখেছি। বিএনপির রাজনৈতিক অধিকার খর্ব হয়েছে, সংসদে নেই, তারা অধিকার চর্চা করতে পারছেন না, যেই বিরোধী দল আছে তারা খুব একটা কার্যকর না, কিন্তু দেশ তো ভালো চলছে, মানুষ তো শান্তিতে আছে, মানুষ তো কষ্টে নাই, দেশের উন্নতি তো হচ্ছে, প্রত্যেকটা ব্যারোমিটারেই বাংলাদেশের উন্নতি হচ্ছে। তো আলটিমেট গোল যদি হয় হচ্ছে দেশের উন্নতি, মানুষের শান্তি, সেটা তো
দেখছে মানুষ। কিন্তু রুমিন ফারহানা বলছেন যে ভোটারদের 30% বেশিরভাগ হয় জেলে, না হয় তাদের বিরুদ্ধে মামলা আছে, না হয় তারা ভয়ে আছে, অশান্তিতে আছে। উনি ধারণা করেছেন, এটার একেবারেই পরিসংখ্যান ছাড়া বলা মুশকিল কতটুকু আছেন। মাঝে মধ্যে বিএনপির পক্ষ থেকে আমরা কিছু হিসাব দেখি, 80,000, 85,000 ইত্যাদি, কতজনের বিরুদ্ধে কতটি মামলা, সেই হিসেবে আমরা দেখি। এখন একটি দল ক্ষমতার বাইরে বা বিরোধী দল আছে, তাদের বিরুদ্ধে এত মামলা, শীর্ষ পর্যায়ে মামলা, কিন্তু সেই মামলাগুলো কেন, কি কারণে হয়েছে, সেই মামলাগুলোর মেরিট কতখানি, কতগুলো মামলা এই সরকার আমলে, কতগুলো মামলা কেয়ারটেকার সরকার আমলের, কতগুলো মামলা বিভিন্ন সময়ে যে ধারাবাহিক নাশকতা সারা দেশে হয়েছে তার সাথে সংশ্লিষ্ট, আর কতগুলো কেবলই রাজনৈতিকভাবে ঘায়েল করার জন্য দেওয়া। ওইভাবে ভাগ করলে হয়তো সংখ্যাগুলো অনেক কমে যাবে, কিন্তু অযথা মামলা দিলে সেটা তো শেষ বিচারে আদালতে প্রমাণ হবেই। কিন্তু বহু মামলার জন্য বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে বহু মামলা দেওয়ার জন্য বিএনপি সরকারকে সুযোগ করে দিয়েছে নানান রকমের অনাসৃষ্টির মাধ্যমে। আরেকটি প্রসঙ্গে আসি যে জাতীয় পার্টি HM এরশাদ তিনি মনে করছেন, বা জাতীয় পার্টি মনে করছে বিএনপি সাংগঠনিকভাবে এখন দুর্বল হয়ে গেছে, আগামীতে জাতীয় পার্টি হবে শক্তিশালী বিরোধী দল এককভাবে নির্বাচন করে। কি বলবেন? আমি আপনার প্রশ্নে আসছি, তার আগে আমি আশরাফ ভাইয়ের কিছু কথা সাথে একটু যোগ করি যে 2014 সালের 5ই জানুয়ারি যে নির্বাচনটি হয়েছে সেটা কিন্তু বিএনপি একা বর্জন করেনি। আমাদের যে 42টি নিবন্ধিত দল সে সময় ছিল তার 38টি ওই নির্বাচন বর্জন করেছে। এমনকি এরশাদও সে নির্বাচন করতে চায়নি। আপনারা জানেন কিভাবে পার্শ্ববর্তী দেশ থেকে এসে তাকে জোর করে নমিনেশন পেপার সাবমিট করা হয়েছে, সেই নমিনেশন পেপার উনি প্রত্যাহার করেছেন, তারপরও নির্বাচন কমিশন সেই প্রত্যাহারও মেনে নেন নাই। অর্থাৎ তাকেও কানে ধরে এনে বিরোধী দল করা হয়েছে। মানে তিনিও যে স্বেচ্ছায় বিরোধী দল হয়েছেন জাতীয় পার্টি তা না, বিরোধী দল মানে জাতীয় পার্টি কানে ধরে এনে বিরোধী দল করা হয়েছে। যারা বর্জন করতে চেয়েছে তারা কি বিএনপি ও সমমনা, মানে তারা কি মনা না মনা আমি বলতে পারি না, কিন্তু আমি শুধু এটুকুই জানি 42টি নিবন্ধিত দলের মধ্যে 38টি এটি বর্জন করেছে। এবং আরেকটি কথা আমি বলি যে এবং কেন না অ্যান্টি আওয়ামী লীগ সেন্টিমেন্ট না, কারণ তারা বুঝেছে যে এই ধরনের একটি 41টি মিলে কি বিএনপির একানা হবে না, আপনি তো সংখ্যায় বলছেন অনেক বেশি না, কিন্তু এটা তো বাস্তব যে বিএনপি একা বর্জন করেনি। যেহেতু দলগুলোর নিবন্ধন আছে তার মানে নিবন্ধনে যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো স্যাটিসফাই করে তাদের কি নিবন্ধন না না শুধু আমলি বলছেন 14 দল প্লাস জাতীয় পার্টি কিন্তু অংশ নিয়েছে না, 14 দল প্লাস জাতীয় পার্টি অংশ নিয়েছে, কিন্তু আমি বলছি নিবন্ধিত দলগুলোর কথা বলছি। আর 14 দলের মধ্যে কয়টা দল আছে নিবন্ধিত? আমি বলছিলাম নিবন্ধিত যে দলগুলো আছে। 14 দলে তো এমনও আছে যে হয়তো তার নিজের ভোটটাও পায় না, এমনও তো আমরা দেখেছি তিনি এখন মন্ত্রী হয়ে গেছেন। তো 14 দলের কথা আমরা না বলি। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে হ্যাঁ হতে পারে 2 দলই আছে, কিন্তু 14 দলে আমরা এমন সব মন্ত্রী পেয়েছি যে যারা নিজের ভোট বা নিজের পরিবারের সব সদস্যের ভোট পায় কিনা এটা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। তারা আবার অনেক বড় বড় গলায় কথা বলে আজকাল। আর আরেকটা বিষয় যে বিএনপিকে আনবার জন্য কি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা হয়েছে? শেষ মুহূর্ত পর্যন্ত কি আমরা চেষ্টা দেখেছি? আমরা টেলিফোনের আলাপকে বারবার সামনে আনতে দেখেছি, টেলিফোনের আলাপ নিয়ে অনেক বেশি কথা আমরা বলতে শুনেছি, কিন্তু সত্যিকার অর্থে সেই সময় যারা ক্ষমতায় ছিল তাদের কি সেই সদিচ্ছা ছিল যে বিরোধী দলগুলো আসুক, নির্বাচন করুক? তারা যদি তাই থাকতো তাহলে তো তারা সংবিধানের 106 ধারা অ্যাপ্লাই করতে পারতো। সেই সময় কিন্তু সুশীল সমাজের একটা বড় অংশই দাবি তুলেছিল যে সংবিধানের 106 অনুচ্ছেদ ব্যবহার করে সুপ্রিম কোর্টের রেফারেন্স চাওয়া হোক, সুপ্রিম কোর্টের পারমিশন চাওয়া হোক, যাতে সময়টি আরেকটু বাড়ানো যায়। তো সুতরাং এই জায়গাগুলোকে তো আসলে অ্যাড্রেস করা হয়নি। সুতরাং এখন একা বিএনপির ঘাড়ে দোষ চাপালে তো হবে না। আর নাশকতার কথা হচ্ছে, আমরা তো লগি বৈঠার আন্দোলনও দেখেছি, কিন্তু নাশকতা যাদের নামে মামলা দেওয়া হচ্ছে আপনি খেয়াল করবেন বিএনপির অনেক বড় বড় নেতার নামে হুকুমের আসামি শব্দটি দিয়ে মামলা করা হচ্ছে, কিন্তু হুকুমটা কাকে দিছে তার নামে কিন্তু মামলা হচ্ছে না। হুকুমটা পার্টিকুলারলি কাকে দেওয়া হয়েছে, এক্স ওয়াই জেড এ বি সি কাকে দেওয়া হয়েছে তার নামে কিন্তু মামলা হচ্ছে না। তার জায়গায় 200 500 1000 অজ্ঞাতনামা আসামি করা হচ্ছে এবং পুলিশ ইচ্ছে মতো পিক অ্যান্ড চুজ তার যাকে ভালো লাগে তাকে গ্রেফতার করছে, কাউকে পয়সার বিনিময়ে ছেড়ে দিচ্ছে, কাউকে রেট দিচ্ছে, এত টাকা দিতে পারলে ছেড়ে দেবো, না হলে অমুক মামলায় দেবো। এবং এগুলো আমাদের এখন প্রাত্যহিক ব্যাপার। এগুলো যে আমরা মিডিয়াতে বসে আজকে বলছি তা না, এটা আপনি ঘর থেকে বের হয়ে যে কাউকে জিজ্ঞেস করলে এই কথাগুলোর সত্যতা পাবেন, কারণ গণমাধ্যমে কথাগুলো নিয়মিত আসছে। তো সুতরাং এই কথাটা তো অস্বীকার করবার কোনো জায়গা নাই যে বিএনপিকে এমনভাবে চাপে রাখা হয়েছে যে তার পক্ষে আর এই নিয়মতান্ত্রিক পথে রাজনীতি করাটা খুব কঠিন, শুধু বিএনপি না যে কোনো বিরোধী দলের পক্ষে। এমনকি একটু বিশ্লেষণ শুনি আপনি আরেকটা প্রশ্ন করেছিলেন জাতীয় পার্টি, না আমি সেটা উত্তর দিয়ে নিচ্ছি। একটা বিস্তারিত আলোচনার সুযোগ আছে, জাতীয় পার্টির উত্তরটা কিন্তু বিএনপি থেকে দিয়ে দেওয়া হয়েছে। জাতীয় পার্টি একটা স্বপ্ন দেখছে, তাদেরকে একটা স্বপ্নের মধ্যে রাখা হয়েছে, তারা এখন ক্ষমতায়ও কিছু ভোগ
করছে, কিছু ভাগবাটোয়ারাও পাচ্ছে তারা, ক্ষমতার 3টা মন্ত্রীও আছে তাদের বর্তমান সরকারের সঙ্গে, আবার প্রধানমন্ত্রী বিশেষ দূত হয়ে গেছেন পতিত স্বৈরাচার। তো সুতরাং তারা এক ধরনের স্বপ্নের মধ্যে আছে, তারা বিভিন্ন রকম কথা বলে। এর সাথে এটাও বলেছে যে সে 300 আসনে প্রার্থী দেবে। তো সুতরাং এইসব স্বপ্নের মধ্যে থাকতেই পারে। এই আলোচনা আসবো, বিস্তারিত জানা যাবে। আশা ভাইয়ের কাছে একটি প্রশ্ন থাকবে যে সত্যি কি সরকার আন্তরিক ছিল না, তিনি অভিযোগ করেছেন, এই বিষয় নিয়ে জানবো যে আনার জন্য। এবং আমাদের সঙ্গে অনেকক্ষণ ধরে আমাদের বরিশাল থেকে আমাদের সহকর্মী রাহাত খান আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে আছেন। রাহাত খান, আপনার কাছ থেকে আসলে জানতে চাই, বিএনপি যে কর্মসূচির ডাক দিয়েছে, সেই কর্মসূচি নিয়ে বরিশালে আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে কি ধরনের কথা হচ্ছে, কি ধরনের চিন্তাভাবনা চলছে? বিশেষ করে 5 জানুয়ারির সময়ে আমরা বরিশাল থেকে কিছু সংঘর্ষের খবর পেয়েছিলাম, কি বলবেন আপনি? জি, ধন্যবাদ সাদি আপনাকে। আসলে 5 জানুয়ারির যে ঘটনাটি ছিল বরিশালের রাজনৈতিক অঙ্গনে, সেটি আসলে অনাকাঙ্ক্ষিত বলেছে দুটি রাজনৈতিক দলই। বিএনপি আসলে চাচ্ছিল যে একটি শান্তিপূর্ণ সমাবেশ, বিক্ষোভ সমাবেশ শেষে একটি কালো পতাকা মিছিল করতে, তবে পুলিশের সাথে কথা বলে যেটি জেনেছিলাম যে শান্তিপূর্ণ সমাবেশটি হয়তো বা তারা করতে দিত, কিন্তু কালো পতাকা মিছিল করতে দেওয়ার কোনো পরিকল্পনা পুলিশের ছিল না। কিন্তু ইতিমধ্যে কিন্তু আসলে আওয়ামী লীগও কিন্তু তাদের যে কার্যালয়ের সামনে সেখানে কিন্তু সমাবেশ করেছে এবং সেখানে সিনিয়র যে নেতা কর্মীরা ছিল, কিন্তু আমরা দেখেছি যে আওয়ামী লীগের যে সহযোগী সংগঠন, তার যে ছাত্রলীগ এবং যুবলীগের একটি অংশ বিএনপি কার্যালয়ের সামনে এসে অবস্থান নিয়ে তাদের কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে এবং বারবার উস্কানি দিয়েছে। আমরা দেখেছি যে পরপর 3 দফা হামলা হয়েছে। আসলে এই হামলার বিষয়টি বিএনপি অনাকাঙ্ক্ষিত বলছে এবং আওয়ামী লীগের, মহানগর আওয়ামী লীগের যিনি সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল, তার সাথে আমি কথা বলেছি, তারা বলেছেন যে আসলে এটি অনাকাঙ্ক্ষিত। রাজনীতিতে এ ধরনের সংঘাত সহিংসতা আসলে তারা কোনোভাবেই চাচ্ছেন না, তারা শান্তিপূর্ণ সহাবস্থানে রাজনীতি চাচ্ছেন। আসলে এ ধরনের ঘটনা কারা ঘটিয়েছেন, এমন প্রশ্নের জবাবে মহানগর আওয়ামী লীগ নেতা যেটি বলেছেন যে আসলে আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, এখানে অনেক উৎসাহী লোক থাকে। আসলে তাদের ভাষায় যে জামাত ইসলাম থেকে কিংবা বিএনপি বা অন্যান্য দল থেকে এসেও কিন্তু এখন আওয়ামী লীগের মধ্যে একটি সুযোগ সন্ধানের চক্র হয়েছে। তারা বরং এই হামলা করে আওয়ামী লীগকে একটি বেকায়দায় ফেলার চেষ্টা করেছে কিনা তারা কিন্তু সেটি খতিয়ে দেখছে। এবং ওই দিনকের যে ভিডিও ফুটেজ আছে বিভিন্ন ক্যামেরার, সেগুলো তারা সংগ্রহ করে পরীক্ষা করছে। এবং মহানগর আওয়ামী লীগ সভাপতি বলেছেন যে চলতি মাসেই তারা মহানগর আওয়ামী লীগের একটি বর্ধিত সভা করবেন এবং সেই সভায় যে এ ধরনের যে রাজনৈতিক হানাহানি কিংবা উদ্দেশ্যমূলক কোনো ঘটনা কেউ ঘটিয়ে থাকলে তার বিরুদ্ধে কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার একটি সিদ্ধান্ত তারা নিয়েছেন, যেটি আগামী সভায় সেটি চূড়ান্ত হবে। আর এই যে সেদিনকে 5 জানুয়ারির পরের যে ঘটনা, আসলে এই যে বিএনপিকে যে সমাবেশ করতে দেওয়া হচ্ছে না কেন্দ্রীয়ভাবে ঢাকায়, তার প্রতিবাদে কিন্তু আগামীকাল সারা দেশে কিন্তু আসলে বিক্ষোভ মিছিল এবং সমাবেশের ডাক দেওয়া হয়েছে। বিএনপির তরফ থেকে জানানো হয়েছে যে আগামীকাল সকালে তারা কিন্তু বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করার প্রস্তুতি নিয়ে তাদের দলীয় কার্যালয়ে যাবেন। এখন পরবর্তীতে আসলে পুলিশ কিংবা আওয়ামী লীগের ভূমিকা কি থাকবে এটি নিয়ে তারাও শঙ্কিত, তবে তারা আশা করছেন যে শান্তিপূর্ণ কর্মসূচি পালনে প্রশাসন এবং ক্ষমতাসীন দল এবং সবাই তাদেরকে সহযোগিতা করবে। আর আওয়ামী লীগও কিন্তু চাচ্ছে যে যার অবস্থানে থেকে রাজনীতি করুক, সেটাই কিন্তু তারা চাচ্ছে। আর আমি পুলিশের সাথে কথা বলেছি, 5 জানুয়ারির যে ঘটনাটি ছিল আসলে তারা কোনোভাবে এমনটি চাননি, তারা চাচ্ছিলেন যে শান্তিপূর্ণভাবে যে যার কর্মসূচি করে চলে যাবে, কিন্তু তারা সতর্ক থাকবে যাতে কেউ বিশৃঙ্খলার সৃষ্টি করতে না পারে। কিন্তু আসলে সেদিনকে ঘটনাটি তারা নিয়ন্ত্রণ করতে পারতো, কিন্তু সেক্ষেত্রে তাদেরকে গুলি করা কিংবা আওয়ামী লীগ কর্মীদের লাঠিচার্জ করতে হতো। তো পুলিশের কর্মকর্তা বলেছেন যে তারা চেয়েছেন যে কোনো মতে ঠেকাতে, কিন্তু পারেননি, কিন্তু যদি পারতে যেতেন তাহলে গুলি করতে কিংবা লাঠিচার্জ করতে হতো। সেক্ষেত্রে যে কর্মকর্তারা সেই গুলি করতেন কিংবা লাঠিচার্জ করতেন, অথবা তাদের সন্ধ্যার মধ্যে তাদের বদলির আদেশ হয়ে যেত, এমন একটি ভয়ও কিন্তু তাদের মধ্যে রয়েছে। পুলিশের কর্মকর্তা কিন্তু এটি আমাকে আসলে ব্যক্তিগত সম্পর্কের সূত্র ধরে বলেছেন, যেটি আনুষ্ঠানিকভাবে হয়তো বা তারা স্বীকার পাবেন না। সাথী, তো আসলে আগামীকালকের কর্মসূচি বিএনপি পালনের জন্য প্রস্তুত রয়েছে। এখন আসলে দেখার বিষয় যে আগামীকালকের কর্মসূচিটুকু তারা শান্তিপূর্ণভাবে করতে পারেন কিনা, আওয়ামী লীগ কিংবা প্রশাসন তাদের আসলে কোন দৃষ্টিভঙ্গি নিয়ে দেখেন। সাদি জি, অনেক ধন্যবাদ রাহাত খান। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, কিন্তু আমাদের সঙ্গে আলোচনার জন্য আছেন সিনিয়র সাংবাদিক জনাব নাজমুল আশরাফ এবং আইনজীবী সুপ্রিম কোর্টের ব্যারিস্টার রুমিন ফারহানা। আপনারা আমাদের সঙ্গে থাকুন।
আবারও স্বাগত নিউজরুম সংলাপে। আমার হাতে কয়েকটি সংবাদপত্র এসেছে, আমি চটপট শিরোনামগুলো জানিয়ে দিয়ে আলোচনায় ফিরছি। দ্য ডেইলি সান দিয়ে শুরু করি। আর্মি মাস্ট বি রেডি টু ডিফেন্ড কান্ট্রিজ সভারেনিটি, বলেছেন প্রাইম মিনিস্টার। গোল্ড স্মাগলিং অন দ্য রেজ, 1057 kg gold seized in 3 years. Taka 1,600 crore scheme plan to explore marine resources. Government aims to assess commercial viability of uranium thorium. কালেকণ্ঠ, ডাহা ভুলে চোখ বুঝে নম্বর, এটি তাদের অনুসন্ধানী প্রতিবেদন। মুক্ত হস্তে নম্বর দিতে বাধ্য করা হয় পরীক্ষকদের। আবল তাবল উত্তর লিখে নম্বর পাচ্ছেন পরীক্ষার্থীরা। 20 পেলেই পাশ করানোর চেষ্টা চলে। 60 পেলে 70 বানিয়ে এ গ্রেড, 50 পেলে 60 বানিয়ে এ মাইনাস, 40 পেলে 50 বানিয়ে বি গ্রেড করা হয়। নতুন হামলা স্থান রেখে করে মারজান, একাধিক গুলিতে মৃত্যু হয়েছে 2 দুর্ধর্ষ জঙ্গির। জাজিরা প্রান্তে আজ 4 লেন সড়ক খুলছে। পদ্মা সেতুর অগ্রগতি হয়েছে 39%। বাংলাদেশ প্রতিদিন, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে 3 খাতে সংস্কার প্রয়োজন। দেশের সামষ্টিক অর্থনীতির স্বার্থে তিনি 3টি খাতকে সংস্কারের পরামর্শ দিয়েছেন। সৈয়দ আশরাফ বলেছেন ছাত্রলীগ হলো রাজনীতির হাতেখড়ি। ঢাকায় চীনা পররাষ্ট্রমন্ত্রীর যাত্রা বিরতি শুধু শাস্তিতে অপরাধ দমন হয়নি, কথাটি বলেছেন আইনমন্ত্রী। প্রধান প্রতিবেদন থাকছে রাজনৈতিক, এলোমেলো পথে বিএনপি, ভবিষ্যৎ নিয়ে নেই সুনির্দিষ্ট পরিকল্পনা, বাধা প্রতিকূলতায় দল গোছাতে গলদঘর্ম, অনুমতি ছাড়া সভা সমাবেশের সামর্থ্য নেই, ঢাকাসহ মহানগরে সাংগঠনিক দুর্বলতা, খালেদার কাছে তুলে ধরা হচ্ছে না বাস্তবতা। বিএনপির বিক্ষোভ আজ, অবরুদ্ধ বিএনপি কার্যালয়, ফটকের সামনে জল কামান, দলেই থাকছেন বিদ্রোহীরা, অনেকেই ভুল সমর্থনের শিকার, বিএনপি না থাকায় কারো বিরুদ্ধে ব্যবস্থা নয়। এটি হয়েছে জেলা পরিষদ নির্বাচন নিয়ে এই প্রতিবেদন। সেনাবাহিনীর আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত, বলেছেন প্রধানমন্ত্রী। আশরাফ ভাই, আপনার কাছে আলোচনায় যাওয়ার কথা, তাহলে বেগম জিয়ার কাছে বাস্তবতা তুলে ধরা হচ্ছে না। বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদন, বলা হচ্ছে এলোমেলো পথে বিএনপি। না, এই যে আমি শুনছিলাম আপনার হাইলাইটসগুলো, এলোমেলো পথে বিএনপি, নেই ভবিষ্যৎ দিক নির্দেশনা, এগুলো তো বিএনপির কর্মকাণ্ড, তাদের কথাবার্তা থেকে বোঝা যায়। আর আমরা সাংবাদিকতা করার কারণে ভিতরে খোঁজ খবরে রাখি। তো বিএনপির যেই সমস্যাগুলো, দুর্বলতাগুলো, যা করার সেটা করা হচ্ছে না, সেই বিষয়গুলো তদারকি করে ব্যবস্থা নেয়ার কথা যাদের, আমি যদি ধরি স্ট্যান্ডিং কমিটির, সবচেয়ে বড় নীতি নির্ধারণী কমিটি, এবং সেই স্ট্যান্ডিং কমিটি কিন্তু এখন খুব শক্তিশালী। একসময় কিন্তু স্ট্যান্ডিং কমিটির সংখ্যায় কম ছিল, আবার অনেক পদ খালি ছিল, 10-12 জনের বেশি পাওয়া যেত না, মিটিং ডাকলে হয়তো তার চেয়েও কম। এখন কিন্তু 18-19 জনের মতো, আমার সঠিক সংখ্যাটা জানা নেই, এতগুলো স্ট্যান্ডিং কমিটি মেম্বার আছে। এবং স্ট্যান্ডিং কমিটি যারা মেম্বার তারা প্রত্যেকেই কিন্তু বিএনপির শীর্ষ পর্যায়ের দীর্ঘদিনের অভিজ্ঞ, সরকারের থেকে, বিরোধী দলের থেকে রাজনীতি করে সুদিনে দুর্দিনে। তো এই এতগুলো মানুষ মিলিয়ে এই সমস্যাগুলো সমাধান কেন করেন না? অনেক সমস্যার সমাধানের জন্য তো আর সরকারের বাধা আর সহযোগিতার ব্যাপার নাই। আমার দলকে আমি কিভাবে গোছাবো, আমি কি করে আমার সংকট দূর করব, কোথায় কোথায় সমস্যা আছে, ঢাকায়, দেশের বাইরে, তৃণমূলে, বিভিন্ন পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে। তো নিজের দলকে নিজে ঘোচানো এবং দুর্বলতাগুলো চিহ্নিত করে সেগুলো দূর করা, এখানে তো নিশ্চয়ই সরকার বাধা দেবে না। তো এই কাজগুলো কেন বিএনপি করে না? তাহলে কি শীর্ষ নেতৃত্ব সেগুলো করতে চান না, নাকি বিরোধী দলে আছি কোনো রকমের সময় পার করে যায়, এত কিছু করার দরকারটা কি? নাকি এসব কাজেও আবার কোনো রকমের বাধা আছে, আমরা জানি না। ওসব কাজে, দলের অভ্যন্তরীণ কাজে সরকারের বাধা দেওয়ার সুযোগটা কোথায়? তাহলে নেতৃত্বকে দোষারোপ করা উচিত যে তারা কেন এই দুর্বলতার সমস্যার ত্রুটিগুলো দেখে সেই মোতাবেক ব্যবস্থা নেন না। আর যেটা আপনি বললেন যে শীর্ষ নেত্রী বা বিএনপি চেয়ারপারসনের কাছে এগুলো তুলে ধরা হয় না, অনেক কিছুই কিন্তু তিনি সংবাদ মাধ্যমের সুবাদে জানতে পারেন। অনেক কিছুই তার যারা খুব ঘনিষ্ঠ বা শীর্ষ পর্যায়ে আছেন, তাদের সাথে তিনি নিয়মিত কথা বলেন, দেখা সাক্ষাৎ হয়, বৈঠক হয়, তাদের মাধ্যমে জানতে পারেন। অথবা তিনি যদি সত্যি মনে করেন যে সারা দেশে আমি বিএনপির আসল চিত্র জানতে চাইব, কর্মী, নেতা এবং তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র, সেটা তো তিনি হুকুম দিলেই কিন্তু সেই তথ্য ওনার কাছে চলে আসবে। তো সেগুলো কেন হচ্ছে না, তার উত্তর তো নিশ্চয়ই দলের লোকজনই ভালো দিতে পারবেন। কিন্তু সরকারের এই কারণে বিএনপি এগোতে পারছেন না, এটা বলে কিন্তু আপনি নিজেই যে নানান রকমের সংকটের মধ্যে ডুবে আছেন, সেটা থেকে আপনি উত্তরণ ঘটাচ্ছেন না, তার জন্য আপনি কাকে দায়ী করবেন? জি, রুমিন ফারহানা, দলের অভ্যন্তরীণ কাজে বাধা দেওয়ার সুযোগ কোথায় সরকারের? আছে, বলেন কোথায়? দলের অভ্যন্তরে বলতে ধরুন আমরা যে জেলা সম্মেলন করতে চাচ্ছি, একটা জেলা কমিটি করব, সেখানে সরকার বাধা দিচ্ছে। এগুলো কিন্তু এই পত্রিকা মারফতে আমরা
জানতে পারি। মানে আমি যেহেতু দল করি, আমি হয়তো দলের মারফতে জানবো, কিন্তু বাংলাদেশের 16 কোটি মানুষ, এমনকি উনি যেহেতু মিডিয়াতে আছেন উনিও নিশ্চয়ই জানেন, আপনিও মিডিয়াতে আছেন আপনিও জানেন যে কিভাবে প্রতিটা জেলায় বাধা দেয়া হচ্ছে, সম্মেলন করতে দেয়া হচ্ছে না। একটা দলকে গোছাতে হলে তার কিছু পরিকল্পনা আছে, সে পরিকল্পনা বাস্তবায়নের পথে যখন সরকারের তরফ থেকে বা রাষ্ট্রের তরফ থেকে বাধা আসে, তখন বিরোধী দল কিন্তু খুব এমনি চাপের মধ্যে থাকে এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আরো বেশি চাপের মধ্যে আছে। তো সেরকম একটা অবস্থায় যদি সামান্য একটা সম্মেলন করতে না দেয়া হয়, বিএনপি একটা তৃণমূল একটা সংগঠনকে গোছাবে, সেটাকে গোছাতে দিতে সরকার বাধা দেয়, সরকারি বাহিনী বাধা দেয়, তখন কিন্তু সত্যি দল গোছানোটা বিএনপি বা এরকম বিরোধী দলে যারা থাকে তাদের জন্য কঠিন হয়ে পড়ে। আর শীর্ষ নেতৃত্ব দল গোছাতে চাবে না, এটা আমার কাছে বাস্তব বলে মনে হয় না। কারণ নেত্রীর স্বপ্নই দল দিয়ে কিন্তু নেত্রী, দলের পরিচয় কিন্তু তিনি নেত্রী, এবং দলের হাত ধরে তিনি প্রধানমন্ত্রী হবেন বা বিরোধী দলে যাবেন। পত্রিকাতেও আসেনি, এটা আশরাফ ভাই বলেননি যে শীর্ষ নেত্রী দল গোছাতে চাচ্ছে না, বলা হচ্ছে যে না, উনি বলছিলেন যে উনি যে কোনো ভাবে বাস্তবতা তুলে ধরা হচ্ছে না, যেটা বলছিলেন যে কোনো ভাবে বিরোধী দলের সময়টা পার করে ফেলতে চাচ্ছেন, বিষয়টা সেরকম না। বিরোধী দল এভাবে যে কোনো ভাবে পার করে দেওয়া যায় না, কারণ একসময় না একসময় ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি, যদি ক্ষমতায় দল একসময় না একসময় যেতে পারে তাহলে অটোমেটিক্যালি দলের জন্য আরো দুর্দিন সামনে অপেক্ষা করছে। সুতরাং দলকে গোছাতেই হবে, এবং এর সবচেয়ে বড় স্টেক হোল্ডার কিন্তু দলের শীর্ষ যে নেতৃত্বে থাকেন তিনি, তার উপরেই কিন্তু পুরো দায়িত্বটা এসে বর্তায়। সুতরাং তিনি চাচ্ছেন না বা তার কোন রকমের কোনো নেগলিজেন্সি আছে বা এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। হ্যাঁ, যে জিনিসগুলো রিপোর্টে ছিল যে শীর্ষ নেতৃত্বকে জানানো হচ্ছে না বা তুলে ধরা হচ্ছে না, যেটা শীর্ষ নেতৃত্বকে যদি কেন্দ্রীয় কমিটি তুলে না ধরে কিংবা স্ট্যান্ডিং কমিটি তুলে না ধরে বা ওনার যারা উপদেষ্টা পরিষদ আছেন তারা তুলে না ধরে, তাহলে তারপরেও কিন্তু মিডিয়া আছে, তারপরেও কিন্তু মিডিয়া আছে, পত্রিকা আছে, ইলেকট্রনিক মিডিয়া আছে, আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যম অত্যন্ত স্ট্রং এবং তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আছেন। সুতরাং তার হাত কানে কোনো না কোনো ভাবে খবর পৌঁছেই যাবে। সেটাতে একদম শেষ জায়গাতে চলে এসেছি। আশরাফ ভাই, আপনাকে দুই বাক্যে আপনার কাছ থেকে একদম আমি দুই বাক্যে শেষ করে দেব। সদিচ্ছা যে নেই তার প্রমাণ হচ্ছে যে সবশেষ যে সম্মেলন হয়েছিল, সম্মেলনের যে ঘোষণাগুলো আমরা শুনেছিলাম এবং এই সবগুলো কাজ করে বিএনপি ঘুরে দাঁড়ানোর যেই অঙ্গীকার কথা শুনেছিলাম কিছুই কিন্তু হয়নি, সেখানে তো সদিচ্ছার অভাব আছে। আর শেষ বাক্য যেহেতু অল্প কথা বলছেন যে বিএনপি যে সংকট আছে তার জন্য সরকারকে বা বহু পক্ষকে দায়ী করতে পারেন, বিএনপি নিজে কতটা দায়ী এবং সেই 2009 থেকে শুরু করে এই পর্যন্ত বিএনপি কি বড় বড় রাজনৈতিক ভুল করেছে, সন্ত্রাসযুক্ত আন্দোলন থেকে শুরু করে জামাত শিবিরের পক্ষ নেওয়া থেকে শুরু করে যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে থেকে শুরু করে জঙ্গি সম্পৃক্ততা থেকে শুরু করে নির্বাচন বর্জন করা থেকে শুরু করে এরকম ভুলগুলোর যদি বিশ্লেষণ করে বিএনপি সেভাবে আবার নতুন করে পরিকল্পনা করে তাহলে নিশ্চয়ই সংকট থেকে উত্তরণ পাওয়া কোনো কঠিন ব্যাপার হবে না। জি, দুই বাক্যে রবিন ফারহানা। জামাতের সাথে রাজনীতি আওয়ামী লীগও করেছে, নতুন কিছু না। জঙ্গিবাদের সঙ্গে যাদের নাম আসছে সরাসরি তারা বেশিরভাগই আওয়ামী পরিবারেরই সন্তান, সুতরাং জঙ্গিবাদের সঙ্গে আপনি চাইলে বিএনপিকে ট্যাগ করতে পারেন, প্রোপাগান্ডা করতে তো কোনো বাধা নেই, করতেই পারেন, কিন্তু জঙ্গিবাদের সঙ্গে বিএনপিকে যুক্ত করবার কিছু নেই। এবং জঙ্গিবাদের যে মূল উত্থান সেটাই হয়েছে এই আওয়ামী লীগের সময় এবং জিরো টলারেন্সের সময়। তো সুতরাং জঙ্গিবাদের সাথে কোনোভাবে বিএনপিকে ট্যাগ করবার কিছু নাই, এ নিয়ে দীর্ঘ বিতর্ক চলতে পারে সেটাই। কিন্তু কথাটা হচ্ছে যে আমি আশা করছি সামনে একটি নির্বাচন কমিশন আসছে এবং সেই নির্বাচন কমিশনটি অবাধ এবং সুষ্ঠু একটি নিরপেক্ষ নির্বাচন আমাদেরকে উপহার দেবে, যে নির্বাচনের সকল দল লেভেল প্লেইং ফিল্ডে থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং তারপরে যে হারে সে হারবে, যে জিতে সে জিতবে। এবং সেই যদি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় তখনই বোঝা যাবে যে আসলে কোন দলের জনসমর্থন কতটুকু। যে হারবে সে বলবে না যে কারচুপি হয়েছে। না ভুল এবং এটা তো আমাদের রাজনৈতিক সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে নিশ্চয়ই। ভুল এবং অপরাজনীতির খেসারত দিচ্ছে বিএনপি এবং এটা থেকে বেরিয়ে আসতে অনেক সময় লাগবে। বিএনপি যদি ভুল রাজনীতি করে থাকে সেটা সাফার বিএনপি করবে, কিন্তু আওয়ামী লীগ আজকে যে ভুল করছে তার দাম দিতে হচ্ছে রাষ্ট্রকে এবং রাষ্ট্রের 16 কোটি মানুষকে। আজকের মতো শেষ করছি। আমাদের স্টুডিওতে আজ আলোচনার জন্য উপস্থিত ছিলেন ব্যারিস্টার রবিন ফারহানা এবং জনাব নাজমুল আশরাফ, দুজনকে অনেক ধন্যবাদ। দর্শক আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও অনেক ধন্যবাদ। আগামীকাল একই সময়ে এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। শুভরাত্রি।